এরপর ফটো তোলার সময় আসে। প্রিন্সিপালের পাশে জাংকুক বসে আছে আর তার দুই বন্ধু একদম শেষ মাথায়। স্যার, এই সিস্টেমটা কিন্তু একদম ভালো নয়। মানে যে ভালো রেজাল্ট করেছে সে সামনে বসবে, যে খারাপ করেছে পিছনে বসবে, এটা কেমন? মানে যারা খারাপ করেছে তাদের কি খারাপ লাগে না বলুন তো? তোমার বন্ধুদের জন্য যদি এতই তোমার খারাপ লাগে তাহলে তুমিও খারাপ রেজাল্ট করে ওদের সাথেই বসতে পারতে, আর না হয় ওদেরকে ভালো রেজাল্ট করে তোমার পাশে বসাতে পারতে। ওদেরকে বলো যেন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এই সামনের জায়গাটা অর্জন করতে পারে। সিন আবার বর্তমানে আসে। তারা গাড়ি থেকে নেমেছে, সিমলায় তারা পৌঁছে গেছে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পাহাড়ের মাথায় একটা বাড়িতে তারা থাকে। তারা তিনজনেই সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে দেখতে পারে সেখানে কেউ একজন মারা গেছে। আসলে সেটা ছিল জাংকুকের বাবা। তারা জাংকুককে দেখতে পায়, বাবার সামনে বসে আছে। পিছন দিক থেকে জাংকুকের ঘাড়ে হাত রাখতেই জাংকুক মুখ ঘোরাতেই তারা চমকে ওঠে। আপনি আপনি কে? আর জাংকুক কোথায়? আমি জাংকুক। কি যাতা বলছেন আপনি? জাংকুক মানেটা কি? এরপর যখন তারা বাড়িটা ঘুরে দেখতে থাকে তখন দেখে জাংকুকের সার্টিফিকেটগুলো সেখানে টানানো আছে। আর অদ্ভুত রকমভাবে তাদের যে ছবি তোলা হয়েছিল সেদিন রেজাল্টের পর, সেই ছবিতে জাংকুকের জায়গায় এই লোকটি বসে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? সেখানে তারা সবাই আছে কিন্তু তাদের জাংকুক সেখানে নেই। না, সত্যিটা তাদের জানতেই হবে। এদিকে এ জাংকুকের বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সে যখন ফিরে আসে তখন সুগার জেহব তাকে চেপে ধরে। সে কে, তার পরিচয় কি, আর জাংকুক মানে তাদের বন্ধু জাংকুকই বা কোথায় সেটা জানতে চায়। যখনই তারা জোর করতে থাকে সে একটা বন্দুক তাক করে তাদেরকে ভয় দেখায়, এখনই এখান থেকে বেরিয়ে যাও, নাহলে সব কটাকে গুলি করে দেবো। ঠিক তখনই জেহবের চোখে পড়ে এই জাংকুকের বাবার অস্থিটা। সে অস্থির ঘড়িটা নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। যদি তুমি আমাদের সত্যি কথা না বলো তাহলে তোমার বাবার অস্থি আমরা ফ্ল্যাশ করে দেবো। এই না 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 না, এটা করো না, এটা করো না, এটা আমার বাবার শেষকৃত্য, প্লিজ এটা করো না, এটা নষ্ট করো না, আমি আমি তোমাদের সবটা বলছি। তারা খুশি হয়ে যেই জারের মুখটা খোলে তখন দেখে তারা ভুল জার নিয়ে এসেছে। আসলে এটার মধ্যে সেই লোকটার অস্থিগুলো নেই, কিন্তু তারা এটাকে বুঝতে দেয় না। এটার ভরসায় তারা জাংকুকের কথা জানতে পারবে, তাই এমন একটা ভাব করে যে এটার মধ্যেই তার বাবার অস্থিটা রয়েছে। সে অস্থিটা ফেরত চায়। ফেরত আমি দেব, তবে সমস্তটা জানাতে হবে আমাদের। তারপর তারা বসে তার থেকে সমস্ত সত্যিটা জানে। তাদের বন্ধু জাংকুক ছিল এবাড়ির কাজের লোকের ছেলে। সে ছোটবেলা থেকেই পড়াশোনা অনেক ভালোবাসে, সব কিছুতেই তার প্রচণ্ড আগ্রহ। আর এই জাংকুক পড়াশোনা করতে একদমই পছন্দ করতো না, তাই সব কিছুই জাংকুককে দিয়ে করাতো। একদিন টিচারের কাছে তারা ধরা পড়ে যায়। টিচার বাড়িতে এসে এই জাংকুকের বাবাকে সমস্ত কথা খুলে বলে। তখন তার বাবা জানায় তার ছেলের ডিগ্রির প্রয়োজন আর এই জাংকুকের পড়াশোনা, তাই যেভাবে চলছে সেভাবেই চলতে থাক। এর ফলে জাংকুক পড়াশোনা করার সুযোগও পায়। এই জাংকুকের নাম নিয়ে পড়াশোনা করতে শুরু করে। তাহলে তাহলে আসল জাংকুক কোথায় আছে? মানে আমাদের বন্ধু জাংকুক? তখন এই লোকটি জাংকুকের ঠিকানাটা দিয়ে দেয়। তারা বেরিয়ে পড়ে আসল জাংকুকের ঠিকানায়। এরপর আবার সিন ফ্ল্যাশব্যাকে ফিরে আসে, যেখানে তাদের রেজাল্ট বেরোনোর পর ভাইরাস তাদের জব নিয়ে কথাবার্তা বলতে থাকে। তাদের ফাইনাল এক্সামের আগে হয়তো তাদের কাছে বিভিন্ন জবের খবর আসবে, তাদের বিভিন্ন ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হতে পারে। তখন যে প্রশ্ন করে, আচ্ছা স্যার, যদি আমরা চাকরিটা পেয়ে যাই আর কোনোভাবে পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে কি আমাদের চাকরিটা থাকবে? আর কারোর মনে এমন প্রশ্ন আছে? তখনই সুগাও হাতটা তোলে। তখন দুজনকে ডেকে নিয়ে ভাইরাস অপমান করতে থাকে আর বলে, তোমরা এসব ভাবছো কিসের জন্য? তোমরা তো চাকরিটাই পাবে না, কারণ সেই যোগ্যতাটাই তোমাদের নেই। এটা জাংকুকের প্রচণ্ড খারাপ লাগে। সে রাতে তারা তিনজন আবার ড্রিঙ্ক করে। আচ্ছা, তুই তো ফটোগ্রাফিতে এত ভালো, তুই কেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়লি? হ্যাঁ, তোর তো ইঞ্জিনিয়ারিংয়ে কোনো জোকই নেই। আমি কি করবো বল, বাবা তো মানতে চায় না। ও, তাই জন্যই বুঝি এই চিঠিটা লিখেছিলিস আর পোস্ট করিসনি? আসলে পোস্ট করার সাহস হয়নি। আর তুই ওটা কোথায় পেলি? তোর ব্যাগ থেকে। আরে ওর কথা বাদ দে, আমি তো আর অন্য কিছু হতে চাই না বল, আমি তো ইঞ্জিনিয়ারই হতে চাই। তাও আমি সবার লাস্টে কেন থাকি বলতে পারিস? কারণ তুই একটু বেশি ভয় পাস, তাই জন্য। তুই হাতটা দেখেছিস? তোর হাতের থেকে আংটির ওজন বেশি।
ভবিষ্যৎ নিয়ে এত ভয় পেলে কোনোদিনও এগিয়ে যেতে পারবি না। আংটিগুলোকে খুলে ফেল, মনের সাহস জোগাড় কর। হ্যাঁ, তুই এত কথা বলছিস, তুইও তো তেয়াংকে ভয় পাস, ওকে মনে মনে ভালোবাসিস, অথচ মনের কথা ওকে বলতেই পারছিস না। কি? আমি ভয় পাই? কখনো না, আমি আজকে ওকে সবটা বলে দেবো, চল। বলে তারা তিনজনই তেয়াংদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাংকুক জানলা টপকে ঘরের ভিতর যায়, দেখে তেয়াং শুয়ে আছে। এই যে মিস তেয়াং, তুমি জানো আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি তুমি বউয়ের মতো করে সুন্দর করে সেজে স্কুটি চালিয়ে মাথায় হেলমেট পরে আমার দিকে এগিয়ে আসছো। তারপর স্কুটিটা থামিয়ে তুমি মাথার হেলমেটটা খুললে আর আমাকে কিস করতে চাইলে, কিন্তু মাঝখানে নাক চলে এলো। সবসময় কিস করতে গেলে মাঝখানে নাক কেন চলে আসে? নাক আসে না বুদ্ধু, বলে উঠে বসে। কিন্তু যে উঠে বসে সে তেয়াং নয়, বরং তার দিদি। হোয়াট? ইয়েস বুদ্ধু, নাক আসে না মাঝখানে। পিছনে তেয়াং ছিল, সে বসে বসে হাসছে। নিজের মনের কথা বলতে এত সময় লাগে কারোর? জাংকুক একটু ভরকে যায়, সে বুকে হাত দিয়ে বলে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ঠিক তখনই তেয়াংয়ের দিদির পেটে থাকা বাচ্চাটা লাথি মারে। লাথি মারলো? হোয়াট? ইয়েস, বেবি বেবি লাথি মারলো। কি বলছিস কি দিদি? তুমি তুমি আরেকবার বলো, একটু আগে যেটা বললে। কি? ওই যে ও অল ইজ ওয়েল, আবার লাথি মারলো। ঠিক তখনই নিচ থেকে সুগার আওয়াজ পেল, যে এতক্ষণ এসব কর্মকাণ্ড দেখছিল, কিন্তু তেয়াংয়ের দিদিকে উঠতে দেখে সে নিচে লাফ দিয়েছে। তারা নিচে নেমে যায় আর রাগের চোটে ভাইরাসের বাড়ির গেটের সামনে শুশু করে পালিয়ে আসে। ভাইরাস জেগে গিয়েছিল, সে যখন ঘর থেকে বের হয় তখন সেগুলো দেখতে পায়। ভাইরাস টর্চ জ্বালিয়ে শেষবারের মতো জেহবের মুখটা দেখতে পায়। তারা দৌড়ে এসে এক্সাম হলের ভেতরে লুকিয়ে পড়ে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ক্লাস চালু হয়েছে, তখনও তারা পিছনে ঘুমোচ্ছে। তখনই ভাইরাস সেই ক্লাসে আসে আর তাদের নাম ধরে ডাকতে থাকে। তারা ঘুম ঘুম চোখে উঠে বসে। জেহব তখনও ঘুমোচ্ছে। তোমরা এই ক্লাসে কি করছো? স্যার, এই ব্যাপারে আমাদের অনেক ইন্টারেস্ট, তাই ভাবলাম এসে একটু শিখেই নিই, একটু জ্ঞান বাড়বে। তখন জেহবও উঠে বসে। আচ্ছা, জ্ঞান বাড়বে, ঠিক আছে, বলো তো ইঞ্জিন কীভাবে স্টার্ট হয়? ইঞ্জিন ওই তো কথাটা শুনে সবাই হাসতে থাকে। এদিকে সুগা আর জাংকুক তোকে বসানোর চেষ্টা করছে। জেহবের তখনও নেশা কাটেনি। তখনই জ্যাকসন বেঞ্চের নিচ থেকে একটা মদের বোতল বার করে স্যারকে দেখায়। পরদিন ভাইরাস জেহবকে ডাকে। জেহব যেহেতু মাতলামো করেছে তাই তাকে পানিশমেন্ট দেওয়া হবে আর তাকে রাস্টিকেট করে দেওয়া হবে। জেহব কেঁদে ফেলে, প্লিজ স্যার, প্লিজ আমাকে রাস্টিকেট করে দেবেন না, আমার ওপর আমার পুরো পরিবার নির্ভর করে আছে। বেশ, তোমাকে আমি রাস্টিকেট করে দেব না, কিন্তু তোমাকে জাংকুকের বিরুদ্ধে কথা বলতে হবে। জাংকুককে এখান থেকে রাস্টিকেট করাতে হবে। বলো, পারবে? জেহব চুপ করে যায়। সে তার বন্ধুর এত বড় ক্ষতি কিছুতেই করতে পারবে না। বেশ, তাহলে তুমি তোমার রাস্টিকেটের অ্যাপ্লিকেশান নিজেই লেখো। প্লিজ প্লিজ স্যার, এমনটা করবেন না। কিন্তু ভাইরাস কোনো কথাই শোনেন না। জেহব অনেকক্ষণ কি ভেবেও কিছু করতে পারে না। ভাইরাস নিজের মতো করে দাড়ি কাটতে বসে। ঠিক তখনই হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সে তাকিয়ে দেখে জেহব তার জানলা দিয়ে ঝাঁপ দিয়েছে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করা হয়। সে মৃত্যুর সাথে লড়াই করছে। হাজার চেষ্টা করার পরেও তাকে পুরোপুরি সুস্থ করা যায় না। সে প্যারালাইজড হয়ে যায়। সে চোখের পাতাটা পর্যন্ত হিলাতে পারে না। জাংকুক বিভিন্নভাবে তাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে, কিন্তু পেরে ওঠে না। শেষ পর্যন্ত জাংকুক বিভিন্ন রকম অভিনয় করতে থাকে, আর যেটা দেখে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আর প্যারালাইজ থেকে বেরিয়ে আসে। যদিও তার পা এখনও ঠিকমতো কাজ করছে না, তাকে হুইল চেয়ারে করে সব জায়গায় নিয়ে যেতে হয়। এরপর সুগা জানতে পারে সুগা যে চিঠিটা লিখেছিল ফটোগ্রাফি করার উদ্দেশ্যে, সেই চিঠিটা কোনো এক সময় জাংকুক পোস্ট করে দিয়েছিল আর আমেরিকা থেকে তার ডাক এসেছে। সে কেঁদে ফেলে। যা, নিজের স্বপ্নের দিকে যা, আমার বাবা কিছুতেই মানবে না। তখন জেহব বলে,
আমি আজকে ইন্টারভিউ দিতে যাব, আর তুই যাবি তোর বাবাকে মানাতে। তোকে এই কাজটা করতেই হবে। সুগা তার বাবার কাছে যায়। তার বাবা কিছুতেই মানতে চাইছিল না। অনেক কষ্ট করে কান্নাকাটি করার পর একটা সময় তার বাবা রাজি হয়ে যায়। সেই বাবাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে থাকে। এদিকে জেহব যায় ইন্টারভিউ দিতে। তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় সে এরকম প্যারালাইসিসড কীভাবে হলো। সে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সে বলে সে প্রচণ্ড ভয় পেত, তার পরিবারকে সামলাতে হবে, ভালো নাম্বার পেতে হবে, তার আঙুলের থেকে তার আংটির সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন সে সমস্ত ভয় কাটিয়ে উঠেছে। সে শুধু এটুকুই ভাবে সে যতটুকু ডিজার্ভ করে ততটুকু পেলেই সে খুশি। সবই ঠিক আছে, তোমার মার্কসও অনেক কম, কিন্তু তারপরেও তোমাকে একটা সুযোগ আমরা দিতে পারি। তবে তুমি যদি কথা দাও তোমার এই অ্যাটিটিউড তুমি কন্ট্রোল করতে পারবে। আই এম সরি স্যার, অনেক কষ্ট করে এই অ্যাটিটিউডটাকে আমি তৈরি করেছি, এত সহজে সেটা যাবে না বলে ফাইলপত্র নিয়ে এসে চলে যেতেই যাবে, তখনই পিছন থেকে তারা বলে ওঠে, আরে দাঁড়াও, তুমি তো সব কথা আলোচনাই করলে না, তোমার স্যালারি কত রাখবে সেটাই তো বললে না। কথাটা শুনেই যে হোক কেঁদে ফেলে। তার চাকরিটা হয়ে গেছে সেটা সে বুঝতে পারে। এদিকে সুগাও তার বাবাকে রাজি করিয়ে ফিরে আসে জাংকুকের কাছে। সুগা যে হোক দুজনেই জাংকুকের কাছে গিয়ে তাদের প্যান খুলে বলে, জাহাপনা তোফা কবুল করো, যেটা দেখে জাংকুক বুঝতে পারে তাদের চাকরি হয়ে গেছে। জাংকুক কেঁদে ফেলে। তেয়ংও প্রচণ্ড খুশি। আবার সিন বর্তমানে আসে। তারা গাড়িটা এক জায়গায় দাঁড় করায় আর তেয়ংকে ফোন করে। আর তেয়ংয়ের বাড়ি থেকে জানতে পারে আজ তেয়ংয়ের বিয়ে সেই গাধাটার সাথেই। তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। সুগা তেয়ংকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। সে জানায় যে জাংকুকের খোঁজ তারা পেয়েছে, কিন্তু তেয়ং প্রচণ্ড অভিমান করেছে। এই 10টা বছরে তেয়ংয়ের একটা খোঁজও সে নেয়নি। তাই তেয়ং যাবে না বলে ঠিক করে, কিন্তু এরাও হার মানবে না। যে হোক বরবেশে তেয়ংয়ের পাশে এসে বসে আর তাকে কনভিন্স করতে শুরু করে। আর এক পর্যায়ে তাকে কনভিন্স করে বিয়ের মণ্ডপ থেকে তাকে নিয়ে পালিয়ে যায়। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায়। তাদের প্রত্যেকের ফাইনাল এক্সাম। যেহব যদি এই এক্সামে পাশ করতে না পারে তাহলে চাকরিটা চলে যাবে। তাই সুগা আর জাংকুক মিলে প্রশ্নপত্র চুরি করতে যায়, আর সেখানকার চাবি তেয়ংই তাদেরকে দিয়েছিল। কিন্তু প্রশ্নপত্র কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তাই তারা সেখানকার ল্যান্ডলাইন থেকেই তেয়ংয়ের ফোনে ফোন করে। তেয়ংয়ের ফোনটা তখন তার বাবার হাতে ছিল। সে সেটা রিসিভ করে। তার বাবার গলা পেতেই তারা ফোনটা কেটে দেয়। কিন্তু তার বাবা ফোন স্ক্রিনে তার কলেজের নাম্বার দেখতে পায়। সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সেখানে কেউ না কেউ তো আছেই। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে এরাও কোশ্চেন পেপার পেয়ে যায়, কিন্তু কোশ্চেন পেপার শুধুমাত্র তারা জেওপের জন্যই নেবে, তাই তারা দেখে না। কোশ্চেন পেপার নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। নাম জুনে সে কাউকেই খুঁজে পায় না। এদিকে জেহপের কাছে প্রশ্নপত্র নিয়ে গেলে জেহপ বলে, আমি যা করব নিজে থেকেই করব, যাতে আমার এটা কখনো মনে না হয় যে এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পাইনি। তাই প্রশ্নপত্রটা দলামোচড়া করে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই ভাইরাস তাদের রুমে ঢোকে আর সেই দলামোচড়া করা প্রশ্নপত্রটা দেখে ফেলে। আর তখনই সুগাকে আর জাংকুককে প্রচণ্ড মারতে থাকে। জাংকুককে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয় আর বলে কাল সকালের মধ্যে যেন সে তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সে তেয়ংকে চেপে ধরে। অফিস রুমের চাবি ওরা কি করে পেল? আমি দিয়েছি তাদের। কেন দিয়েছো? তোমার সাহস কি করে হলো আমার অফিস রুমের চাবি ওদেরকে দেওয়ার? বলে সে রাগ দেখাতে থাকে। তেয়ং প্রচণ্ড রেগে যায়। তোমার কোনো অধিকার নেই আমার ওপর রাগ দেখানোর, বুঝতে পেরেছো? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার দাদাটা আজ। তুই থাম। না, কেন থামবো? তুমি তুমি কি কখনো জানার চেষ্টা করেছো যে আমার দাদা কি হতে চায়? সব সময় তাদের ওপর চাপিয়ে দিয়েছো। ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলে ডক্টর। কেন? প্রত্যেকের কোনো না কোনো ইচ্ছা থাকতেই পারে। দাদা দাদা একজন রাইটার হতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকিয়ে দিলে। এই হলো দাদার সেই চিঠি যেটাতে সে তার সমস্ত কথা লিখে রেখে গিয়েছিল। তুমি জানো সে কেন সুইসাইড করেছিল? সে মেন্টাল প্রেশার নিতে পারছিল না। সে ইঞ্জিনিয়ারিং পছন্দ করতো না, শুধু তোমার জোর জবরদস্তিতে তাকে পড়তে হয়েছিল। সে পারছিল না, আর তাই জন্য সে সুইসাইড করেছিল। দেখো এই চিঠিটা। কথাটা জানতে পেরে ভাইরাস ভেঙে পড়ে। সে কখনো ভাবতে পারেনি তার ছেলের মৃত্যুর জন্য সেই দায়ী। তে রাগ করে নার্সিংহোমে চলে আসে। শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জ্যাম হয়ে গেছে।
এদিকে তে দিদির লেবার পেন উঠেছে, তাকে নিয়ে ভাইরাস নার্সিংহোমে যাচ্ছিল, কিন্তু রাস্তায় গাড়ি আটকে গেছে। এদিকে জাংকুক তার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিল। তখনই সে দেখতে পায় ভাইরাস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর এদিকে প্রসব যন্ত্রণায় তার দিদি কাতরাচ্ছে। জাংকুক ভাইরাসে কিছু না বলেই তার দিদিকে নিয়ে তাদের হোস্টেল রুমে চলে আসে। তারা তেয়ংয়ের সাথে যোগাযোগ করে। তেয়ং তাদেরকে বলতে থাকে কিভাবে বাচ্চা প্রসব করাতে হয়। এদিকে ভাইরাস এসে তাদের ওপর চিল্লামিল্লি করতে থাকে, কোন সাহসে তার মেয়েকে এই অবস্থায় তারা এখানে নিয়ে এসেছে। তখন তেয়ং থেকে বলে, বাবা প্লিজ চুপ করো, আর দয়া করে ওদেরকে ওদের কাজটা করতে দাও। কিন্তু এখানে তেমন কোনো মেশিনপত্রই নেই। তাদের এখন এমন একটা মেশিনের প্রয়োজন যাতে বাচ্চাটাকে টেনে বার করা যায়। তখনই জাংকুক বলে, আমাদের কাছে ভ্যাকিউম ক্লিনার আছে, কিন্তু ভ্যাকিউম ক্লিনারের প্রেশার অনেক বেশি, আমি সেটাকে ম্যানেজ করতে পারবো। ঠিক তখনই কারেন্ট চলে যায়, ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। এবার কি করা যাবে? সবাই অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে প্রসব যন্ত্রণায় তার দিদি কেঁদেই চলেছে। জাংকুক সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত গাড়ির ব্যাটারিগুলো খুলে আনে, আর সেগুলোকে একত্র করে তার সেই বানানো ইনভার্টারটা দিয়ে সেখানে বিদ্যুৎ সাপ্লাই করে। ভাইরাস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। তারপর ভ্যাকিউম ক্লিনার আনা হয়। আবার তেয়ংয়ের সাথে যোগাযোগ করা হয়। তেয়ং যেভাবে বলে সেভাবেই বাচ্চার ডেলিভারি করানো হয়। সবাই প্রচণ্ড খুশি, কিন্তু বাচ্চা কাঁদছে না। তেয়ং বলে পিঠে র্যাপ করতে, কিন্তু তারপরেও বাচ্চা কাঁদে না। সবাই অনেকটা ভেঙে পড়ে। তেয়ংয়ের দিদিও কাঁদে থাকে। তখনই জাংকুক বলে, অল ইজ ওয়েল। তা কথাটা বলতেই বাচ্চাটা লাথি মারলো। কি? ও লাথি মারলো বলে আবার সবাই মিলে অল ইজ ওয়েল করতে থাকে। আর তারপরেই বাচ্চাটা কেঁদে ওঠে। সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। ভাইরাস তার নাতিকে কোলে তুলে নেয় আর কাঁদতে কাঁদতে বলে, আজ আমি বলবো না তুমি ইঞ্জিনিয়ার হও, তোমার যা মন চাবে তুমি তাই হও, তোমার জন্য কোনো বাধা নিষেধ থাকবে না। তখন জাংকুক চুপি চুপি ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। ভাইরাস সেটা লক্ষ্য করে, পিছনে দৌড়ে আসে। দাঁড়াও, যাচ্ছ কোথায়? আর তার কাছে থাকা সেই কলমটা সে জাংকুকের হাতে তুলে দেয়। আজ আমি আমার যোগ্য ছাত্র পেয়েছি, আর অনেক ধন্যবাদ তোমাকে। আজ তোমার জন্য আমার মেয়েটা সুস্থ আছে, আর আমি আমার নাতির মুখ দেখতে পেয়েছি। জাংকুকও অনেক খুশি হয়ে যায়। এরপর রেজাল্টের দিন চলে আসে। সবসময় যেটা হয়ে থাকে, জাংকুক ফার্স্ট হয়। আজ ভাইরাস অনেক খুশি, সবাই মেতে ওঠে, সবাই পাশ করেছে। সুগা তার ক্যামেরা দিয়ে সবার ছবি তুলতে থাকে। তখনই খেয়াল করে জাংকুক গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর কেটে গেছে 10টা বছর, আর জাংকুকের সাথে কারোর কোনো যোগাযোগ হয়নি। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে জাংকুক এখন থাকে। সেখানে এসে তারা অদ্ভুত কিছু জিনিসপত্র দেখতে পায়। সাইকেল দিয়ে ভেড়ার লোম কাটা হচ্ছে, স্কুটি চালিয়ে গম ভাঙানো হচ্ছে। এটা দেখে বুঝতে পায় অবশ্যই জাংকুক এখানেই আছে। জ্যাকসন এক জায়গায় বাথরুম করতে যায়। উপর থেকে কিছু বাচ্চা সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু জ্যাকসন সরে না, উল্টে বাচ্চাগুলোকে উল্টোপাল্টা বলতে থাকে। ঠিক তখনই বাচ্চাগুলো উপর থেকে একটা ভাঙা ডুম নিচে ফেলে দেয়, আর তার ফলে জ্যাকসন 240 ভোল্টের ঝটকা খায়। এরপর জাংকুককে খুঁজতে তাদের একজনের সাথে দেখা হয়। আরে সুগাদা, জেহবদা, তেয়ং দিদি, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে এসো তোমরা। এই দেখেছো সুগাদা, তোমার সমস্ত ফটোগ্রাফির বই জাংকুকদা পড়ে। দেখো জেহবদা, তোমার সমস্ত আর্টিকেলের খবর তার কাছে আছে। আর তেয়াং দিদি, এই হেলমেটটার কথা মনে আছে যেটা চুরি হয়ে গিয়েছিল? কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? মিলিমিটার যে এখন সেন্টিমিটার হয়ে গেছে। হোয়াট? তুই এখানে? আসলে একদিন হঠাৎ করে আমার কাছে একটা চিঠি এলো, যেখানে লেখা ছিল যদি পড়াশোনা করতে চাও খামে থাকা টিকিটটা নিয়ে ট্রেনে চেপে পড়ো। ব্যাস, আমিও চেপে পড়লাম ট্রেনে। তারপর সে তাদেরকে সেখানে নিয়ে যায় যেখানে জাংকুক বাচ্চাদের সাথে খেলছিল। জাংকুককে দেখে সবাই মিলে মারতে শুরু করে। ঠিক তখনই জাংকুক খেয়াল করে স্কুটিতে করে কেউ একজন আসছে, বধূ বেশে সেজে। সে বুঝতে পারে এটা কে। সে হাসতে থাকে, আর তার পুরনো বলা কথাগুলো মনে পড়তে থাকে। তে স্কুটি থেকে নেমে হেলমেটটা খুলে জাংকুকের সামনে এসে দাঁড়ায়, আর ঠাস করে জাংকুকের গালে একটা থাপ্পড় মারে। জাংকুক হেসে ফেলে। ঠিক তখনই জ্যাকসন তাকে টিজ করতে বলে, জাংকুক, জিয়ন জাংকুক, স্কুলের টিচার,
তা স্যালারি কত তোমার? 10,000, 12,000? এই দেখো, এই এগ্রিমেন্টটার কথা তোমার মনে আছে? জাঙ্কুক এগ্রিমেন্টটা দেখে হাসতে থাকে। নাও এবার এটাতে সাইন করে দাও। আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। জাঙ্কুক তাতে সাইন করে দেয়। আরে ভাইরাসের পেন, এই পেন তোমার কাছে কি করছে? কোনো লুজারের কাছে এই পেন থাকতেই পারে না বলে জাঙ্কুকের থেকে পেনটাও নিয়ে নেয়। আর সে একটা কার্ড দিয়ে বলে, এই নাও আমার কার্ড, স্কুলের ডোনেশন লাগলে আমাকে বলো কিন্তু, বলে সে এগিয়ে যেতে থাকে। আচ্ছা তোর আসল নামটা কি সেটা তো বললি না? জেকে, জিয়ন জেকে। জিয়ন জেকে? তার মানে জ্যাকসনের সেই দাঁড়া, ওকে একটু মজা দেখাই বলে জাঙ্কুক জ্যাকসনের ফোনে ফোন করে। হ্যালো হ্যালো জেকে স্যার, আই এম সরি, তোমার সাথে আমি ডিলটা করতে পারছি না। কিন্তু কিন্তু কেন স্যার? কারণ ডিলে সাইন করার জন্য যে পেনটা প্রয়োজন সেটা তো তুই নিয়ে গেছিস রে বেটা। বলতেই যখনই জ্যাকসন পিছন ফেরে তখনই দেখে জাঙ্কুক তার দিকে হাত নাড়াচ্ছে আর তার কানে ফোন। সে সবটা বুঝতে পারে। যে সায়েন্টিস্টের সাথে তার নেক্সট এগ্রিমেন্ট করার কথা ছিল সেটা আর কেউ না, সেটা জাঙ্কুক। তখন নিজের প্যান খুলে সে বলে, জাহাপনা তুসি গ্রেট হো, তাফা কবুল করো। আর সবাই হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে থাকে আর জ্যাকসনও পিছন পিছন দৌড়াতে থাকে। আর এখানেই শেষ হয় আমাদের 3 Idiots মুভি। তো গাইজ বলো এক্সপ্লেনেশন কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।